আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলতে চাচ্ছি এসএসসি জীববিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চ্যাপ্টার 6 জীবের পরিবহন নিয়ে। সো এই চ্যাপ্টার 6 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ কি? এখানে হচ্ছে উদ্ভিদের পরিবহন সম্পর্কে কথা বলা আছে। এখানে আ রক্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে অ্যান্ড দেন রক্ত সংবহন সম্পর্কে কথা বলা আছে। রাইট? তো রক্ত কিভাবে পরিবাহিত হয়? রক্ত পরিবহন কেন জরুরি? আমাদের হৃৎপিণ্ড কিভাবে কাজ করে এবং হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ না করলে কোন কোন রোগগুলো হতে পারে এই সম্পর্কিত বিশদভাবে আলোচনা করা আছে আমাদের এই চ্যাপ্টারটাতে। সো টপিকস গুলো শুনে বুঝতে পারতেছি এই চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ অ্যান্ড পরীক্ষায় আমাদের সিকিউ এর পাশাপাশি এমসিকিউ কিন্তু ভালো একটা অ্যামাউন্টের প্রশ্ন আসে এখান থেকে। সো আজকে আমরা 40টা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে বাছাই করছি। যে 40টা প্রশ্ন পড়লে আমরা আশা করতে পারি যে এই টাইপস থেকেই পরীক্ষায় প্রশ্ন ২-১টা কমন চলে আসবে ইনশাআল্লাহ। সো যাদের সামনে পরীক্ষা আসে সেটা হতে পারে স্কুলের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, যেকোনো পরীক্ষা। সামনে যদি ভিডিওটা চলে আসে, কুইক স্পিডে হলেও ১০ মিনিটের একটা ভিডিও হবে। সবাই দেখবো বলে আশা করতেছি। দেখলে ইনশাআল্লাহ মার্কস কম পড়ে যাবে। সো কথা না বলে আমরা ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছি। প্রথম প্রশ্নটা একটু দেখি। প্রথম প্রশ্ন সিলেট বোর্ডে আসছিল ২০১৭ সালে। তো প্রশ্নটা হচ্ছে রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রে সৃষ্ট চাপকে কি বলা হয়? তো আমরা সকলেই জানি রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রে যে চাপের সৃষ্টি হয় এই চাপটাকে বলা হয় রক্তচাপ। সো এখান থেকে আমরা ক মার্কের প্রশ্ন মনে রাখতে পারি রক্তচাপ কাকে বলে? রক্তচাপ হচ্ছে রক্ত প্রবাহের সময় ধমনীর গায়ে যে চাপের সৃষ্টি হয় সেই চাপটাকে বলতেছি আমরা রক্তচাপ। ঠিক আছে? ওকে। দেন আমরা ২ নম্বর প্রশ্ন দেখি। সুস্থ মানুষের হৃদস্পন্দনের মান কত? প্রতি মিনিটে মানুষের হার্ট কতবার স্পন্দিত হয়? কতবার বিট করে? সো আমরা জানি ৬০ থেকে ১০০ বার বিট করে থাকে। যারা জানি না মনে রাখার চেষ্টা করি ৬০ থেকে ১০০ বার বিট করে। ওকে? সো আমাদের আনসার হচ্ছে বি নাম্বারটা। ৩ নাম্বার প্রশ্নটা দেখি কি বলছে এখানে? একজন পূর্ণবয়স্ক মানুষের আদর্শ রক্তচাপ কত? আদর্শ রক্তচাপ হচ্ছে ১২০/৮০ মিলিমিটার। ১২০ ডিভাইডেড বাই ৮০ মিলিমিটার। ওকে ফাইন। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চ রক্তচাপের লক্ষণ কোনটি? উচ্চ রক্তচাপের লক্ষণ ঘুম বেশি হওয়া কখনোই না। শরীর ঠান্ডা হওয়া? না। ক্ষুধা বৃদ্ধি? না। এটা হবে ১ নাম্বার উত্তর মাথা ঘোরা ও বুক ধড়ফড় করা। ওকে? দেন ৫ নাম্বার প্রশ্নে চলে যাই। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার দ্বারা তো কখনোই না। ব্যারোমিটার না, ল্যাক্টোমিটারও না। একমাত্র আনসার হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয়। এটার আবার একটা বাংলা নামও আছে। যেই নামটা হচ্ছে আমরা সবাই জানি বিপি যন্ত্র। ওকে? বিপি যন্ত্রের সাথে তো এখানে আমরা মোটামুটি অনেকেই পরিচিত। এই বিপি যন্ত্রের আ নামটাই হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। দেন বিপি এর পূর্ণরূপ কি? এখানে বিপি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ব্লাড প্রেশারকে। ওকে? ব্লাড প্রেশার মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বিপি যন্ত্র। দেন ৬ নম্বর প্রশ্ন হচ্ছে মানবদেহে রক্তে এলডিএল এর স্বাভাবিক মাত্রা কত? আনসারটা এখানে অন্য কালি দিয়ে মার্ক করাই আছে। এটা হচ্ছে ৭০% এর কম। রাজশাহী বোর্ডে আসছিল ২৩ সালে। দেন পরের প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ডের জন্য রক্তে কোনটির আধিক্য ভালো? এইচডিএল এর আধিক্যতা ভালো। এটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন অর্থাৎ উচ্চ ঘনত্বের যে লিপোপ্রোটিন গুলা থাকে এইগুলো হচ্ছে হৃৎপিণ্ডের জন্য ভালো। দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে কোলেস্টেরল এক ধরনের কি? এই যে বলে দেয়া আছে কোলেস্টেরল কোন ধরনের যৌগ? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। দেন হাইড্রোকার্বন জাতীয় যৌগ। এবার আসি মহিলাদের রক্তে এইচডিএল এর আদর্শ মান কত? এই যে মুখস্থ জাতীয় যে মানগুলো আছে আমি আগে মার্কস করে নিয়ে আসছি। তো এগুলো একটু মুখস্থ করে নেব। এটা হচ্ছে 0.90 থেকে 1.85 পর্যন্ত। এককটাও কিন্তু দেয়া আছে সাইডে। আহ মহিলাদের রক্তে এইচডিএল এর আদর্শ মান, এইচডিএল পরিমাপের একক কি? মিলিমোল পার লিটার। মনে রাখার চেষ্টা করি। দেন রক্তে শ্বেতকণিকার সংখ্যা অস্বাভাবিক বেড়ে যাওয়াকে কি বলা হয়? লিউকেমিয়া বলা হয়। আছে লিউকেমিয়া? এই যে খ নাম্বারে লিউকেমিয়া আছে দেন এটাই আনসার। নেক্সট কোয়েশ্চেন রক্তের ক্যান্সার বলা হয় কোনটিকে? রক্তের ক্যান্সারও বলা হয় লিউকেমিয়াকে। লিউকেমিয়া কি? রক্তের ক্যান্সার। লিউকেমিয়া কিসের জন্য হয়? অস্বাভাবিক হারে যদি শ্বেতরক্ত কণিকার পরিমাণ আমাদের বেড়ে যায় দেন আমরা সেটাকে লিউকেমিয়া বলে থাকি। দেন আসি হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা হওয়াকে অ্যানজাইনা বলা হয়। অ্যানজাইনা আছে? ইয়েস, অ্যানজাইনা। হার্ট অ্যাটাকের অন্যতম কারণ কোনটি? এই যে রক্তে চর্বি যখন জমে যায় তারপর হচ্ছে কোলেস্টেরল জমে যাওয়া। এই ২ টাই হচ্ছে হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ। দেন ১৪ নাম্বার বাতজ্বর বা রিউমেটিক ফিভার হওয়ার জন্য দায়ী জীবাণু কোনটি? স্ট্রেপ্টোকক্কাস। এটা একটু মুখস্থ করার চেষ্টা করি।
বাত জ্বরের জন্য দায়ী কোনটা? স্ট্রেপ্টোকক্কাস। বানানটাও একটু দেখে রাখি, কারণ এটা ক মার্কের জন্য আসতে পারে সৃজনশীলে, এন্ড এমসিকিউ আসলে তো আমরা বলে দিতে পারবো। এরপর 15 নম্বর প্রশ্নটা একটু দেখি। এখানে বলা আছে কোন বয়সের ছেলে মেয়েদের বাত জ্বর হবার সম্ভাবনা বেশি বা প্রবণতাটা বেশি? সো আচ্ছা, আবার একটু রিকল করার চেষ্টা করি। বাত জ্বর হওয়ার জন্য কোন জীবাণুটা দায়ী? স্ট্রেপ্টোকক্কাস। এন্ড দেন কোন বয়সের ছেলে মেয়েদের বাত জ্বর হওয়ার প্রবণতাটা বেশি? এটা হবে শিশু বয়সে। কোন বয়সে? শিশু বয়সে। এখন সে শিশু কারা? আমরা জানি জন্ম থেকে শুরু করে 18 বছর পর্যন্ত একজন মানুষকে শিশু বলা হয়। সো দ্যাট বৃদ্ধ হবার তো কোনো চান্স নেই, তাই না? শিশুর পরবর্তী আমরা কৈশোর যৌবনের মধ্যে আস্তে আস্তে অতিবাহিত করে বৃদ্ধ হয়ে যাই। দেন নবজাতক হচ্ছে না কেন? নবজাতকও তো শিশুর মধ্যেই পড়ে, তাই না? একজন নবজাতককে আমরা চাইলে শিশু বলতে পারি না? সো নবজাতক হচ্ছে না কেন? এটা একটা প্রশ্ন। এখন এর উত্তর কি? আমরা চাইলে কি 12 বছর বা 15 বছরের একটা ছেলেকে অথবা একটা মেয়েকে নবজাতক বলতে পারবো? পারবো না, রাইট? নবজাতক কাদেরকে বলা হয়? সদ্য জন্ম নেয়া শিশুদেরকেই তো নবজাতক বলা হয়। ঠিক বললাম তো? এখন সদ্য জন্ম নেয়া একজন শিশু যদি নবজাতক হয়, ইয়েস, তারও বাতজ্বর হবার সম্ভাবনা আছে। কিন্তু নবজাতক দ্বারা কি আমি ওই 12 বছরের শিশুটাকে বোঝাতে পারতেছি? পারতেছি না। দ্যাটস ওয়াই শিশুই কারেক্ট অ্যান্সার, নবজাতক না। আশা করি এটুকু বুঝতে পারছি। অ্যান্ড দেন নেক্সট প্রশ্নটা দেখি আমরা। নেক্সট প্রশ্নটা হচ্ছে পানির প্রতি তীব্র আকর্ষণ আছে এমন পদার্থকে কি বলা হয়? পানির প্রতি যারা আকর্ষণ করে, পানি আকর্ষী বা হাইড্রোফিলিক। তাহলে হাইড্রোফোবিকটা কি? যেটা পানিকে বিকর্ষণ করে। ওকে? তাহলে প্রশ্ন হতে পারে না, পানির প্রতি তীব্র বিকর্ষণ আছে এমন পদার্থগুলোকে আমরা কি বলতে পারি? হাইড্রোফোবিক বলবো আমরা। সো দ্যাট আওয়ার আনসার ইজ হাইড্রোফিলিক। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের খনিজ লবণ শোষিত হয় কিভাবে? যারা হচ্ছে এই অধ্যায়টি একটু বইটা পড়ে দেখেছি তারা জানি যে খনিজ লবণ শোষণ হয় আয়ন রূপে। ঠিক আছে? তাহলে এখানে আনসার হচ্ছে গ নাম্বার। আয়ন হিসেবে খনিজ লবণ শোষিত হয়। প্রশ্ন হচ্ছে প্রস্বেদন কত প্রকার? আমরা জানি প্রস্বেদন কাকে বলে। ওকে, প্রস্বেদনের সংজ্ঞাটা আগে জেনে নিই। প্রস্বেদন হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। সাপোজ আমাদের একটা গাছ আছে, এন্ড এই গাছটার খাদ্য তৈরির জন্য সালোকসংশ্লেষণ প্রক্রিয়াতে এরা গ্লুকোজ তৈরি করবে। তো এই গ্লুকোজ তৈরির জন্য পানির দরকার। ওরা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে কাকে নিয়ে আসবে? কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসবে। অ্যান্ড সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটার জন্য আরেকটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পানি। সে পানিটা কোথায় পাবে? মাটি থেকে শোষণ করে নেবে। দেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হলো। ওকে, মাটি থেকে পানি নিল, সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিলের মধ্যে হচ্ছে সালোকসংশ্লেষণ করলো। তো গ্লুকোজের পাশাপাশি কিছুটা পানি অতিরিক্ত থেকে যায় না, এই পানিটা ওরা কি করবে? এই পানিটা উদ্ভিদ তার দেহ থেকে বাষ্পাকারে বের করে দেয়। তো এই যে বাষ্পাকারে বের করে দেওয়ার যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি কি? প্রস্বেদন। এই প্রস্বেদন 3 ভাবে হয়ে থাকে। তাহলে প্রস্বেদন কত প্রকার? 3 প্রকার। প্রথমটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, দ্বিতীয়টা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন, এন্ড তৃতীয়টা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। তাহলে এখানে আমাদের উত্তর কি হবে? প্রস্বেদন কত প্রকার? প্রস্বেদন 3 প্রকার। আচ্ছা, এবার আসি। এই যে আমরা পত্ররন্ধ্রীয় প্রস্বেদন পড়লাম, এখানে আমাদের উদ্ভিদের প্রস্বেদনের 90 থেকে 95% পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমেই হয়ে থাকে। আমি লিখতেছি না, জাস্ট একটু মনে রাখার চেষ্টা করি যে প্রস্বেদনের মধ্যে 90 থেকে 95% প্রস্বেদন, অর্থাৎ পানি বের হয়ে যায়, অতিরিক্ত পানি 90 থেকে 95% বের হয়ে যায় পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমেই। দেন পরেরটা হচ্ছে রক্ষী কোষের কাজ কোনটি নিয়ন্ত্রণ করা? এই যে একটু আগেই দেখলাম আমরা পত্ররন্ধ্র খোলে এবং বন্ধ হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য। সো এই যে এইখানে আহ, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কাজটা করে থাকে রক্ষী কোষ। প্রশোধনকে নেসেসারি ইভিল বা অপরিহার্য ক্ষতি বলেছেন কি? এটা কিন্তু একটা কমার্ক্সেরও প্রশ্ন হতে পারে। সো বই থেকে পড়ে নেবো সুন্দর করে। আমাদের যেহেতু এটা শর্টস ভিডিও তাই বলতে চাচ্ছি না। সো এই প্রশোধনকে নেসেসারি ইভিল বলেছেন কার্টিস। পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্তে হিমাটিন নামক লৌহ ঘটিত রঞ্জক থাকে কোনটিতে? এখন আসি হিমাটিন নামক লৌহ কোথায় থাকে। প্রথমত আমাদের রক্তকণিকা আছে 3টা। প্রথমটা হচ্ছে লোহিত রক্তকণিকা, দ্বিতীয়টা শ্বেত রক্তকণিকা এবং তৃতীয়টা হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কারণেই রক্তকে লাল দেখায়, এটা তো আমরা জানি। এখন কোন রঞ্জক থাকে লোহিত রক্তকণিকায়? হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে, বিধায় লোহিত রক্তকণিকা রক্তকে লাল বর্ণ প্রদান করে। সো এই হিমোগ্লোবিনকে যখন আমরা ভেঙে ফেলি তখন সেখানে হিম নামে একটা প্রোটিন পাওয়া যায় আর গ্লোবিউলিন পাওয়া যায়। এই হিম থেকেই মূলত হিমাটিন নামক যে লৌহটা আছে এইটা সৃষ্টি হয়। ওকে, সো এই যে হিমাটিন নামক লৌহটা কোথায় থাকবে তাহলে? অবশ্যই লোহিত রক্তকণিকায় থাকবে।
দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? তো জীবাণু ধ্বংস করার কাজ হচ্ছে, আমরা লোহিত রক্তকণিকার কাজ কি দেখলাম, রক্তকে লাল দেখায়, দেন পাশাপাশি হচ্ছে অক্সিজেনকে অক্সিহিমোগ্লোবিন রূপে কোষের মধ্যে সরবরাহ করে। দেন আছে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। তো এখানে আমাদের খুঁজতে হবে শ্বেত রক্তকণিকা কোথায় আছে। তো কোথাও শ্বেত রক্তকণিকা আমি দেখতে পাচ্ছি না। কি কি আছে? মনোসাইট এবং নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইওসিনোফিল, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা তো জানি, বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে আমাদের ওই যে শ্বেত রক্তকণিকা বললাম, এই শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। তো আমরা যদি একটু বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, আরেকটা হচ্ছে গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকা এবং গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাযুক্ত শ্বেত রক্তকণিকা। এবার যদি আমরা ওই যে দানাবিহীন শ্বেত রক্তকণিকাকে কত ভাগে ভাগ করা যায় সেটা জানতে চাই, তাহলে গ্রানুলোসাইট অ্যাগ্রানুলোসাইটকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। আবার যে গ্রানুলোসাইট ছিল সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো এইগুলা কাকে কয় ভাগে ভাগ করছে জানার দরকার নাই, এই যে পাঁচটা প্রকারভেদ পাইলাম আমি, এই পাঁচটা প্রকারভেদের কাজ জানতে হবে আমার। পাঁচটা প্রকারভেদের কাজ কি কি? প্রথমেই আমরা দেখছিলাম লিম্ফোসাইট, লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি গঠন করা। দ্বিতীয়ত দেখেছিলাম আমরা কি? মনোসাইট, মনোসাইটের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। দেন ছিল আমাদের নিউট্রোফিল, নিউট্রোফিলের কাজও হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। দেন ছিল ইওসিনোফিল, ইওসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা। আর একটাই বাকি থাকতেছে, সেটা হচ্ছে বেসোফিল, বেসোফিলেরও কাজ অ্যালার্জি প্রতিরোধ করা। তার পাশাপাশি বেসোফিল হ্যাপারিন নামক একটা রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এই হ্যাপারিন রক্তবাহিকার ভিতরে অর্থাৎ শিরা এবং ধমনীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। সো আমাদের আনসার কোনটা? এই যে মনোসাইট আর নিউট্রোফিল আছে, এই দুইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। 23 নম্বর প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। অ্যান্ড এখান থেকে আরো একটা প্রশ্ন হতে পারে, রক্ততঞ্চন কি? সো অনুচক্রিকা যে প্রক্রিয়ায় রক্ত জমাট বাঁধায় তাকে রক্ততঞ্চন বলা হয়। সো এই যে রক্ততঞ্চন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভিডিও সামনে আসতেছে ইনশাআল্লাহ খুব দ্রুতই, কারণ এই অধ্যায়ের বেসিক ভিডিওটা আমি আলোচনা করতেছি। সো খুব দ্রুতই ইনশাআল্লাহ বেসিক ভিডিওটাও 2.5 থেকে 3 ঘন্টার একটা ভিডিও আপলোড হয়ে যাবে। সো যারা হচ্ছে 27-28 ব্যাচের আছে ইনশাআল্লাহ দেখবো। দেন হচ্ছে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে কি? অনুচক্রিকা। এন্ড অনুচক্রিকার পাশাপাশি এইখানে রক্ত রসে থাকা থ্রম্বোপ্লাস্টিন নামক একটা প্রোটিন, এই প্রোটিনটাও রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। সো এটাই হচ্ছে আমাদের আনসার। 24 নম্বর প্রশ্ন কি? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 120 দিন। জাস্ট জাস্ট 120 দিন না, এটা হচ্ছে গড়ে 120 দিন। সো প্রশ্নটা একটু ভুল আছে, ঠিক করে নিতে হবে। লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল কতদিন? দেন প্রশ্ন হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় করেন কে? আচ্ছা, রক্তের গ্রুপ নির্ণয় করেন 4 জনের নাম দেয়া আছে। তো এই 4 জনের মধ্যে ক নম্বরই আছে আমাদের আনসার? কার্ল ল্যান্ডস্টেইনার। এই কার্ল ল্যান্ডস্টেইনার মহাশয় হচ্ছে রক্তের গ্রুপকে নির্ধারণ করেন। ওকে। দেন প্রশ্ন হচ্ছে সর্বজনীন রক্তদাতা গ্রুপ কে? সর্বজনীন রক্তদাতা গ্রুপ হচ্ছে ও। কারণ কি? আমরা যখন ও নিয়ে কথা বলতে চাচ্ছি তখন আমাদের জানতে হবে এন্টিজেন কোথায় কোথায় থাকে, কোথায় থাকে না, কোথায় কোনটি থাকে। সো আমরা যখন এ রক্তের গ্রুপ নিয়ে কথা বলতেছি তখন সেখানে অ্যান্টিজেন হিসেবে এ উপস্থিত থাকবে। বি রক্তের গ্রুপ নিয়ে কথা বলে সেখানে অ্যান্টিজেন হিসেবে বি থাকবে। এবি নিয়ে কথা বলে সেখানে অ্যান্টিজেন হিসেবে এবি থাকবে। তাহলে ও তে অ্যান্টিজেন হিসেবে কে থাকবে? যদি আমরা এই যে সবগুলোকে একটা নিয়মের উপর ফেলতে চাই তাহলে দেখা যাবে ও এর মধ্যে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না। সো ও এ যদি অ্যান্টিজেন না থাকে তাহলে এই যে ওর রক্তকণিকাগুলো আছে, এই রক্তকণিকাগুলোকে অন্যান্য যেকোনো রোগের দেহে ট্রান্সপোর্ট করা যাবে। কারণ হচ্ছে আমাদের দেহে যে অ্যান্টিজেনটা থাকে তার বিপরীত অ্যান্টিবডি থাকে। ওকে? অ্যান্টিবডির কাজ কি? সেম অ্যান্টিজেন আসলে সেটাকে ধ্বংস করে ফেলে। সো এটা হচ্ছে আমাদের বিস্তারিত ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপাতত জাস্ট জেনে রাখেন যে ও হচ্ছে সার্বজনীন রক্তদাতা গ্রুপ, কারণ ও এর মধ্যে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না। তাই ও রক্তকে যেকোনো রোগীর দেহে আমরা চাইলে ট্রান্সপোর্ট করতে পারি। দেন সার্বজনীন রক্ত গ্রহীতা কে? সেটা হচ্ছে এবি। কারণ কি? কারণ হচ্ছে আগেরটার সেম উল্টা। এবি এর মধ্যে অ্যান্টিজেন হিসেবে এ আর বি দুইটাই থাকলেও অ্যান্টিবডি হিসেবে কেউই থাকে না। সো রক্তের গ্রুপে যদি অ্যান্টিবডি নাই থাকে সেটা তো অন্য কোনো গ্রুপকে ধ্বংস করতে পারবে না, তাই না? সো এইজন্য এবি সব ধরনের রক্তকেই গ্রহণ করতে পারে। দেন প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের বাইরে যে আবরণটা থাকে এই আবরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। ওকে? সো ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু স্তর কোনটি? আচ্ছা, হৃৎপিণ্ডের স্তর থাকে মূলত 3টা। বাইরের স্তরটাকে আমরা বলি বহিতক বা এপিকার্ডিয়াম। মাঝখানের যে স্তরটা থাকে এই মাঝখানের স্তরটাকে বলি মায়োকার্ডিয়াম অথবা মধ্যপর্দা বা মধ্যত্বক।
অ্যান্ড দেন ভেতরের যে একদম পর্দাটা থাকে, ভেতরের আবরণটাকে আমরা বলি এন্ডোকার্ডিয়াম বা অন্তত্বক। ঠিক আছে? সো এই যে মায়োকার্ডিয়াম বা মধ্যত্বক যেটা থাকে, এই মায়োকার্ডিয়ামটা হচ্ছে সবচেয়ে পুরু আবরণ। এরপরের প্রশ্ন হচ্ছে ফুসফুসীয় ধমনী দিয়ে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? সো আমি জাস্ট যদি সংক্ষেপে একটু হৃৎপিণ্ডের রক্তর সংবহনটা বলি, তাহলে হচ্ছে আমাদের দেহের উপরের ভাগের এবং নিচের ভাগের রক্তগুলো ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে দেহের ডান অলিন্দে প্রবেশ করে। দেহের না, সরি, হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যায়। তাহলে প্রথম কথা, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসলো, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাবে, এন্ড ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় যাবে? ফুসফুসে যাবে। কোন রক্তটা যাবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে। তাহলে এই যে ফুসফুসীয় ধমনী আছে, এটা কোন ধরনের রক্ত মানে প্রবাহিত হয় এর মাধ্যমে? অবশ্যই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। সো আমরা আমাদের আনসার পেয়ে গেছি, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এন্ড দেন আসি ফুসফুসে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো গেল, এইগুলা হচ্ছে ফুসফুসে যাবার পর আমরা শ্বাস গ্রহণ করতেছি। সো শ্বাস গ্রহণ করার মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি। এই অক্সিজেনটা যখন ফুসফুসে যায়, ওইখানে চাপের তারতম্যের কারণে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে আসে। দেন আমরা নিঃশ্বাসের মাধ্যমে সেটাকে ত্যাগ করে দিই। এবার আসি, রক্তে যখন অক্সিজেন গেল, এই অক্সিজেনটা কি হবে? এই রক্তের মাধ্যমে আবার ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত রক্তকে আমাদের হৃৎপিণ্ডে আবার পাঠাবে। হৃৎপিণ্ড পাম্পের মাধ্যমে মহাধমনীর মাধ্যমে সারা দেহে রক্তটাকে ছড়াই দিবে অক্সিজেনযুক্ত রক্তকে। সো আমাদের যদি বলা হতো ফুসফুসীয় শিরা কোন ধরনের রক্ত প্রবাহিত করে, দেন ডেফিনেটলি আনসার হতো অক্সিজেনযুক্ত রক্ত। এবার ৩১ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। কপাটিকা বা ভালভ কোথায় থাকে? আরে নেই তো। ওকে, ফাইন। টাইপিং মিস্টেক। দেন আমরা বলি কপাটিকা বা ভালভ কোথায় থাকে। প্রথমত অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে কোথায়? আমাদের যে শিরাগুলো থাকে হৃৎপিণ্ডে এসে উন্মুক্ত হয়, নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, এদের মধ্যে অর্ধচন্দ্রাকার কপাটিকা দেখা যায়। এন্ড দেন মূলত হৃৎপিণ্ডে কপাটিকা কোথায় থাকে? হৃৎপিণ্ডে দুইটা কপাটিকা থাকে। হৃৎপিণ্ডে দুইটা কপাটিকা থাকে। একটা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে ৩ পাল্লা বিশিষ্ট ট্রাইকাসপিড ভালভ বা কপাটিকা। আরেকটা হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে ২ পাল্লা বিশিষ্ট বাইকাসপিড ভালভ বা কপাটিকা। প্রশ্ন নাম্বার ৩২, মানুষের প্রধান রেচনাঙ্গ কোনটি? এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় থেকে চলে আসছে। যাই হোক আমরা দেখে নিই। মানুষের প্রধান রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। দেন প্রশ্ন হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা কোথায় থাকে? একটু আগেই বললাম কিন্তু ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ কোথায় থাকে? এটা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে থাকে। কোথায় আছে ডান অলিন্দ, ডান নিলয়? ক নাম্বারেই আছে। সো এটাই হচ্ছে আমাদের আনসার। দেন প্রশ্ন হচ্ছে আ মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? বলতেছি তো আমরা ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। ২ টা অলিন্দ, ২ টা নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, এই ৪ টাই প্রকোষ্ঠ। সো এই যে আনসার হবে আমাদের গ বা ৪ টি প্রকোষ্ঠ বিশিষ্ট। অ্যান্ড দেন ৩৫ নাম্বার প্রশ্ন হচ্ছে রক্তরসে পানির পরিমাণ কত? রক্তরসে পানি থাকে 90%। তাহলে রক্তরসে পানি থাকে হচ্ছে 90%। ওকে। রক্তকণিকা রক্তরসের কত শতাংশ? রক্তকণিকা রক্তরসে, জাস্ট আমরা একটা জিনিস জেনে নিই। রক্তের উপাদান হয় ২ ধরনের। একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। সো রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ ৫৫% এবং রক্তকণিকার পরিমাণ ৪৫%। সো আমরা রক্তকণিকার পরিমাণটা জানতে চাচ্ছি না? সেটা হচ্ছে ৪৫%। যদি আমরা রক্তরসের পরিমাণ জানতে চাইতাম তখন সেটা হতো ৫৫%। এরপর প্রশ্ন হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে কোন কণিকা? আমরা কিন্তু পড়ছি, যখন আমরা শ্বেতকণিকা পড়লাম ওইখানে ৫ টা প্রকারভেদ পাইছিলাম। কি, কি? লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল অ্যান্ড বেসোফিল। সো ওইখানে দেখছিলাম আমরা প্রথম প্রকার যেটা লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। সো লিম্ফোসাইটই আমাদের ক নম্বরে আছে, দেন এটাই আমাদের আনসার। ৩৮ নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া কোন ধরনের রোগ? বংশগত রোগ। এইখানে এই যে রোগ সম্পর্কে আমরা যখন পড়ছি বইয়ের মধ্যে তখন এটা জানতে পারছি। এন্ড দেন এটা নিয়ে বিস্তারিত আমাদের কথা বলা আছে দ্বাদশ অধ্যায়ে। যখন আমরা থ্যালাসেমিয়া নিয়ে বিস্তারিত জানবো তখন আমরা জানতে পারবো যে থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগতীয় রোগ। অ্যান্ড বংশগতীয় রোগ কি কি কারণে হয় আমরা সেটা দ্বাদশ অধ্যায়ে ভালোভাবেই পড়েছি অথবা পড়বো। ওকে, দেন নেক্সট প্রশ্নে যাওয়া যাক। সিস্টোলিক চাপ বলতে কি বোঝায়? প্রথম কথা, সিস্টোলিক চাপ কাকে বলে? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোলিক চাপ বলা হয়। ওকে, তাহলে হৃৎপিণ্ডের সংকোচনের ফলে যে চাপ অনুভূত হয় সেটাই সিস্টোলিক চাপ। এখন দেখি প্রসারণ আছে কয় জায়গায়? ২ জায়গায়। প্রসারণ তো হতে পারে না, তাহলে এই দুইটা শুরুতেই বাদ।
দেন আসে কি ধমনীর সংকোচন। ভাই সিস্টোলিক চাপ কোনটা? হৃৎপিণ্ডের সংকোচন, ধমনী তো না, তাই না? তার মানে এটাও বাদ। বাকি থাকতেছে কি? নিলয়ের সংকোচন। নিলয় কোথায়? হৃৎপিণ্ডেই তো, তাই না? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ৪ টা, যার মধ্যে ২ টা হচ্ছে নিলয়, রাইট? তো এখান থেকে আমরা বলতে পারি নিলয়ের সংকোচনটাই হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন, অথবা এটাই হচ্ছে সিস্টোলিক চাপ। ৪০ নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চ রক্তচাপের ফলে কোনটির সম্ভাবনা থাকে? ব্রেইন স্ট্রোক দেয়াই আছে, আলাদাভাবে আর দাগাচ্ছি না। দেন এই তো আমাদের এই ৪০ টা প্রশ্নই ছিল। আমরা যদি ৪০ টা প্রশ্ন ভালোভাবে দেখি, হাতে সময় নেই, সামনে পরীক্ষা। সো এই ৪০ টা প্রশ্ন দেখলেই ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে আমরা কভার করে ফেলতে পারবো। সো আজকে এতটুকুই ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।